আচ্ছা, প্রকরণ কাকে বলে আমরা জানলাম এবং প্রকরণের বিভিন্ন রকম প্রকৃতিভেদ আমরা দেখলাম। এবার চলে আসছি এই প্রকরণের উৎস কি, সোর্স বা উৎস জানবো আমরা। তো মূলত এই পরিবর্তন বা পার্থক্যমূলক বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে দুভাবে। কি কি? এক হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তির দ্বারা, আর জিনের পুনঃসংযুক্তি, ক্রসিং ওভার এবং জিনের পুনঃসংযুক্তি। এছাড়াও বলেছি, তোমাদের বারবার একই কথা বলছি, যে ক্রোমোজোমের সংখ্যা বা আকৃতিগত পরিবর্তন। তো চলে আসছি প্রথম যে মূল কারণ এই প্রকরণ বা ভ্যারিয়েশনের, সেটা হচ্ছে তোমরা একটু আগেই বললাম যে বিচ্ছিন্ন প্রকরণের মূল উৎসই হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন কাকে বলে? মিউটেশন হচ্ছে জিনের আকস্মিক, স্থায়ী এবং বংশগত পরিবর্তনকেই বলা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি বলা হয়। কি? আবার বলছি, জিনের আকস্মিক, হঠাৎ করে ঘটে যাওয়া, স্থায়ী অর্থাৎ যার আর কোনো পরিবর্তন হবে না, এবং বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হবে যে পরিবর্তন, তাকেই বলা হচ্ছে মিউটেশন। তো এই মিউটেশনই যে প্রধান কারণ, প্রকরণের প্রধান কারণ, কে ব্যাখ্যা করেছিলেন হুগো দা ভ্রিস। হুগো দা ভ্রিস তার বিশেষ একটা গাছ, ব্রাসিকেসি ফ্যামিলির গাছ, এটা হচ্ছে ইভিনিং প্রাইম রোজ। ইভিনিং প্রাইম রোজ বা সায়েন্টিফিক নেম হচ্ছে ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা। ওয়েনোথেরা ল্যামার্কিয়ানার উপর পরীক্ষা করলেন এবং সেখান থেকেই তিনি মিউটেশন তত্ত্ব প্রবর্তন করলেন, অর্থাৎ বললেন যে বিবর্তনের মূল কারণ হচ্ছে মিউটেশন। তিনি কি করেছিলেন? তিনি এই ইভিনিং প্রাইম রোজ গাছ, যেখানে তিনি প্রথমে কি করলেন না, একটা ইভিনিং প্রাইম রোজ গাছ শনাক্ত করলেন, ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা। তারপর তার মধ্যে স্বপরাগযোগ ঘটালেন একই গাছের মধ্যে। যে বীজগুলো পেলেন সেগুলো লাগালেন, গাছ তৈরি করলেন, এবং দেখা গেল যে জনিত্রী থেকে যে অপত্য গাছগুলো হলো, বেশিরভাগটাই জনিত্রী বৈশিষ্ট্যের, তথাপি কিছু গাছ তৈরি হয়েছে যার মধ্যে ভিন্ন বৈশিষ্ট্য তিনি দেখলেন, পুরোপুরি আলাদা পার্থক্যমূলক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে তিনি লক্ষ্য করেন। এই যে পার্থক্যমূলক বৈশিষ্ট্যযুক্ত গাছগুলো তিনি পেলেন, এর মধ্যে আবার স্বপরাগযোগ ঘটালেন, এবং দ্বিতীয় অপত্য জনুতেও দেখা গেল যে বেশিরভাগটাই প্যারেন্টাল কম্বিনেশনের গাছ পেলেও আবার কিছু ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত গাছের সৃষ্টি হয়েছে। তো এই যে ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত গাছগুলো তৈরি হলো প্রথম অপত্য জনুতে এবং দ্বিতীয় অপত্য জনুতে, তিনি বললেন যে এই গাছগুলো পুরোপুরি আলাদা প্রজাতিভুক্ত, এবং তিনি এও বললেন যে আগে থেকে যদি জনিত্রীর মধ্যে কোনো লক্ষণ প্রকাশ নাও পায়, হঠাৎ করে অপত্যের মধ্যে এই রকম পার্থক্যমূলক বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে, যার কিনা বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে। তিনি যে গাছগুলো পেয়েছিলেন পার্থক্যমূলক বৈশিষ্ট্যযুক্ত, এখানে আমি কতগুলো নাম লিখেছি দেখো। অরিজিনাল জনিত্রী গাছ হচ্ছে ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা, এটা হচ্ছে জনিত্রী প্ল্যান্ট, অর্থাৎ এই গাছের উপরই তিনি স্বপরাগযোগ করেন। এবং তারপর যে গাছগুলো পেয়েছিলেন, একে একে আসছি। ওয়েনোথেরা জাইগাস। ওয়েনোথেরা জাইগাস এটা নাকি ওয়েনোথেরা ল্যামার্কিয়ানার থেকে অনেক বড় দৈত্যাকৃতির গাছ ছিল। দৈত্যাকৃতির অনেক বড় সাইজের গাছ, জনিত্রীর তুলনায় অনেক বড় আকৃতির ছিল ওয়েনোথেরা জাইগাস। তারপরে ওয়েনোথেরা ন্যানেল্লা। ওয়েনোথেরা ন্যানেল্লা কিরকম? ঠিক উল্টোটা, অর্থাৎ জনিত্রীর তুলনায় খর্বাকৃতির ছোট আকৃতির গাছ। ওয়েনোথেরা লিভিফোলিয়া। ওয়েনোথেরা লিভিফোলিয়া, যার পাতার সংখ্যা বা পরিমাণ ছিল জনিত্রীর তুলনায় অনেক বেশি পাতাযুক্ত, এবং পাতাগুলো ছিল সরু সরু মসৃণ প্রকৃতির পাতা ছিল। ওয়েনোথেরা ব্রিভিস্টাইলিস। ওয়েনোথেরা ব্রিভিস্টাইলিস কেমন পেলেন না, পাতাগুলোর প্রত্যেকটা পাতা সরু, পাতাগুলো হচ্ছে তোমার এরকম সরু সরু, কিন্তু পাতার অগ্রভাগ গোলাকার। এই রকম পাতার অগ্রভাগগুলো হচ্ছে গোলাকার, এই রকম বৈশিষ্ট্যযুক্ত। আর কি? আর হচ্ছে
এর পুংকেশরগুলো জনিত্রীর তুলনায় ছোট ছোট ছিল। পুংকেশর জনিত্রীর তুলনায় ছোট, তাহলে একই প্রজাতির বলা যাচ্ছে না। ওইনোথেরা অ্যালবিডা কিরকম ছিল না, জনিত্রীর তুলনায় অনেক দুর্বল প্রকৃতির গাছ, খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পাতাগুলো সরু এবং খুব হালকা রং যুক্ত। পাতাগুলো সরু সরু এবং হালকা রং যুক্ত। আবার বলছি, এই দুটো হয়তো তোমরা গুহ চট্টোপাধ্যায় পাবে না, আবার বলে দিচ্ছি। ওইনোথেরা অ্যালবিডা হচ্ছে খুব দুর্বল প্রকৃতির গাছ, ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পাতাগুলো হচ্ছে সরু হালকা বর্ণযুক্ত। ওইনোথেরা ওবলঙ্গাটা এও হচ্ছে দুর্বল প্রকৃতির গাছ, পাতাগুলো একটু আয়তাকার প্রকৃতির, পত্রবৃন্ত দীর্ঘ প্রকৃতির হয়ে থাকে। পত্রবৃন্ত হচ্ছে দীর্ঘ প্রকৃতির হয়ে থাকে। তাহলে দেখো, ওইনোথেরা ল্যামার্কিয়ানার স্বপরাগযোগের ফলে হুগো দা ভ্রিস এত রকমের ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত গাছ পেয়েছিলেন এবং এই গাছগুলোকে তিনি পৃথক প্রজাতি হিসেবে উল্লেখ করেন। তো এই পরীক্ষা থেকে তিনি কি সিদ্ধান্তে এলেন? এই পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্তে এলেন যে মিউটেশন কি না হঠাৎ একটা ঘটে যাওয়া ঘটনা এবং বিবর্তন হচ্ছে একটা হঠাৎ পরিবর্তনশীল ঘটনা। বিবর্তন বা ইভলিউশন হলো একটা হঠাৎ পরিবর্তনশীল ঘটনা, অর্থাৎ হঠাৎ করেই ঘটে এবং যার মূল কারণই হচ্ছে মিউটেশনের জন্যই প্রকরণের সৃষ্টি হয় এবং প্রকরণেরই জন্য বিবর্তন আসে। তাহলে তিনি এই কথাটুকুই বললেন যে জনিত্রীর মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্যের সৃষ্টি না হলেও হঠাৎ করে অপত্যের মধ্যে এমন একটা পরিবর্তন আসতে পারে যে যার কিনা বংশানুক্রমিক সঞ্চারণ হয় এবং এটাই হলো বিবর্তন, অর্থাৎ জনিত্রী থেকে আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি, তাই না? তাহলে আলটিমেটলি হুগো দা ভ্রিসের যে মিউটেশন তত্ত্ব, তার মূল কথা কি? মূল কথা হচ্ছে এটাই যে বিবর্তন হঠাৎ করে হতে পারে, যার মূল কারণই হচ্ছে মিউটেশনের জন্যই প্রকরণ বা ভ্যারিয়েশনের সৃষ্টি হয় এবং এই ভ্যারিয়েশনের জন্যই বিবর্তনের সৃষ্টি হয় বা বিবর্তন আসে। তো এই যে হুগো দা ভ্রিসের মিউটেশন তত্ত্ব, এর সপক্ষে এবং বিপক্ষেও আমরা বিভিন্ন কথা বলতে পারি। সপক্ষে আমরা কি বলতে পারি? সপক্ষে এ কথায় প্রথমেই বলবো যে কোনো প্রকার ভ্যারিয়েশন, যে কোনো প্রকার জীবের মধ্যে পার্থক্যমূলক বৈশিষ্ট্যের যা সৃষ্টি হয় তার প্রধান কারণই হচ্ছে মিউটেশন। তাহলে যখনই পার্থক্যমূলক বৈশিষ্ট্য তৈরি হবে তখনই বিবর্তন আসবে, তাই না? তাহলে আমরা বলতেই পারি যে কোনো প্রকার প্রকরণের উৎস যদি মিউটেশন হয় তাহলে মিউটেশনের জন্যই বিবর্তন ঘটে এবং মিউটেশনই অন্যতম কারণ। সপক্ষে আমরা বলতেই পারি দা ভ্রিসের মিউটেশন তত্ত্বের। দ্বিতীয়ত হচ্ছে অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী বিবর্তন দুটোকেই কিন্তু মিউটেশন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। মানে কি? মানে এটাই যে কোনো একটা জীবের যদি উন্নত বৈশিষ্ট্যের সৃষ্টি হয় পরবর্তী প্রজাতিতে, বিবর্তন মানেই হচ্ছে জনিত্রী থেকে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হওয়া, অর্থাৎ একটা নতুন প্রজাতির আবির্ভাব হওয়া, তাই না? তাহলে এই যে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে সে উন্নত বৈশিষ্ট্যযুক্ত হতে পারে জনিত্রী থেকে, বা যে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে সে জনিত্রী থেকে পুরনো বা আদি বৈশিষ্ট্যযুক্ত হতে পারে, আদি বৈশিষ্ট্যের প্রিমিটিভ ক্যারেক্টারেরও সৃষ্টি হতে পারে নতুন প্রজাতির মধ্যে। তাহলে যদি উন্নত ক্যারেক্টারের সৃষ্টি হয় তাহলে অগ্রবর্তী, আর যে নতুন প্রজাতির সৃষ্টি হলো তার মধ্যে যদি কোনো প্রিমিটিভ ক্যারেক্টার হঠাৎ করে ডেভেলপ করে যায় জনিত্রীর থেকেও অনেক প্রিমিটিভ, তাহলে পশ্চাৎবর্তী। দুটোই মিউটেশনের জন্য হতে পারে। মিউটেশনের জন্য অ্যাডভান্স ক্যারেক্টারেরও সৃষ্টি হতে পারে, আবার মিউটেশনের জন্য প্রিমিটিভ ক্যারেক্টারও সৃষ্টি হতে পারে, তাই না? অর্থাৎ অগ্রবর্তী বা পশ্চাৎবর্তী যেরকমই বিবর্তন ঘটুক না কেন আমরা মিউটেশন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে সকল জীবের ক্ষেত্রে, যেমন তোমরা বিবর্তনের মধ্যে পড়েছো, ঘোড়ার বিবর্তন হয়েছে, তোমরা পড়বে মানুষের বিবর্তনের ধারা, তো সমস্ত জীবের ক্ষেত্রে কি এরকম মিউটেশন হয়েছে? তাহলে যারা প্রিমিটিভ ক্যারেক্টার যুক্ত, অর্থাৎ যারা নিম্ন শ্রেণীর প্রাণী অমেরুদণ্ডী, তাদের মধ্যেও কি একই রকম ভাবে বিবর্তন ঘটে? তোমাদের কোশ্চেন আসতেই পারে মনে।
তো এই ঘটনাকে আমরা মিউটেশন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি। মিউটেশন সকল জীবের ক্ষেত্রে সমান হারে হয় না, কিন্তু সকল জীবের ক্ষেত্রে সমান হারে বা সমানভাবে একই পরিমাণে ঘটে না। তার ফলে কি হয়, যে জীবের মধ্যে ক্রমান্বয়ে বারবার করে মিউটেশন ঘটবে তার মধ্যে বিবর্তন বেশি হবে, পরিবর্তন আসবে বেশি পরিমাণে। আর যে জীবের মধ্যে মিউটেশন খুব কদাকিঞ্চিত অল্প পরিমাণে হবে তার বিবর্তনের ধারাটাও কম হবে, বিবর্তন কম হবে। তাহলে যেহেতু বিভিন্ন জীবের ক্ষেত্রে বিবর্তন বিভিন্ন রকম হয়েছে, কারো ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে, আদি জীব থেকে বর্তমান জীবের মধ্যে অনেকটা চেঞ্জ এসছে, তার কারণই হচ্ছে মিউটেশন। সেই জীবের মধ্যে বারবার করে মিউটেশন হয়েছে, মিউটেশনের হার বেশি। আর যে সকল জীবের মধ্যে আদি জীব এবং বর্তমান জীবের মধ্যে সেরকম পার্থক্যমূলক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়নি, তার মানে সেই জীবের মধ্যে মিউটেশনের হারটা কম। তাহলে মিউটেশনের হার এক এক জীবের ক্ষেত্রে এক এক রকম হওয়ার ফলে কি হয়, বিবর্তনটাও কিন্তু এক একটা জীবের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। কারো ক্ষেত্রে বেশি পরিবর্তন এসছে বর্তমান প্রজাতির মধ্যে, বা কারো ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তনই আসেনি। এর একমাত্র কারণই হচ্ছে মিউটেশন। যার মধ্যে মিউটেশন বেশি হয়েছে তার মধ্যে বিবর্তন বেশি এসছে, যার মধ্যে মিউটেশন কম হয়েছে তার মধ্যে সেরকমভাবে বিবর্তন আসেনি। তাহলে মিউটেশন তত্ত্বের সপক্ষে কিন্তু আমরা এগুলো বলতে পারি যে কোনো রকম পার্থক্যের উৎসই হচ্ছে মিউটেশন, প্রধান কারণই হচ্ছে মিউটেশন, জিনের আকস্মিক পরিবর্তন। তাহলে বিবর্তনের কারণও আমরা বলতে পারি মিউটেশনকে। দ্বিতীয়ত হচ্ছে অগ্রমুখী হোক অর্থাৎ অ্যাডভান্স ক্যারেক্টার বা প্রিমিটিভ ক্যারেক্টার যেটাই তৈরি হোক না কেন মিউটেশনের জন্য হয়। তাহলে এই দুরকম বিবর্তন, অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী দুরকম বিবর্তন কি আমরা মিউটেশন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তৃতীয়ত বললাম যে মিউটেশন এক এক জীবের ক্ষেত্রে এক এক হারে হয়, তার ফলে সকল জীবের বিবর্তনের হার সমান হয় না। এগুলো প্রত্যেকটাই মিউটেশনের সপক্ষে যায়। মিউটেশন তত্ত্বের হুগো দা ভ্রিসের মিউটেশন তত্ত্বের বিপক্ষেও আমরা কিছু কথা বলতে পারি, যেমন খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ মিউটেশনই কিন্তু লেথাল, ক্ষতিকারক। অর্থাৎ ক্ষতিকারক যে মিউটেশনগুলো সেগুলো কিন্তু জীবকে প্রকৃতির সাথে লড়াই করতে গড়ে তোলে না, এবং অনেক সময় অনেক মিউটেশন জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বেশিরভাগ মিউটেশনই হচ্ছে প্রচ্ছন্ন জিনের মধ্যে ঘটে থাকে। জিনের প্রচ্ছন্ন যেটা ক্যারেক্টার তার মধ্যেই কিন্তু মিউটেশন ঘটে। তাহলে যেগুলো শুধুমাত্র অভিযোজনমূলক মিউটেশন তারাই প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় এবং প্রজাতির উৎপত্তির জন্য দায়ী, নতুন প্রজাতির উৎপত্তি তথা বিবর্তনের জন্য দায়ী। তাহলে অধিকাংশ মিউটেশনই কিন্তু ক্ষতিকারক বা লেথাল এবং জীবের অবলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়, মিউটেশন তত্ত্বের বিপক্ষে যায়। দ্বিতীয়ত হচ্ছে অনুকৃতি বা মিমিক্রি এবং সমান্তরাল বিবর্তনকে আমরা মিউটেশন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। কাকে বলে পরবর্তীতে যাব, একটুখানি বলে দিই দু একটা উদাহরণ, না তো তোমরা বুঝতে পারবে না। অনুকৃতি বা মিমিক্রি হচ্ছে কোনো একটি জীব যখন অন্য কোনো জীবের বা কোনো অজীবজ বস্তুর আকার আকৃতি বর্ণ ধারণ করে নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য বা শিকার করার উদ্দেশ্যে যখন অন্য কোনো জীবের বা কোনো নির্জীব বস্তুর আকার আয়তন বর্ণ ইত্যাদি ধারণ করে তাকেই বলে অনুকৃতি। তোমরা দেখতে পাও খুবই কমন এক্সাম্পল গিরগিটি। গিরগিটির মধ্যে দেখা যায় যখন ও যেখানে থাকে সেরকম বর্ণ ধারণ করে, তাই না? এটা কি তার মিউটেশনের জন্য হয়েছে? কখনোই না। এত দ্রুত ফাস্ট কখনোই মিউটেশন হতে পারে না। তাহলে এই অনুকৃতি বা মিমিক্রি বা সমান্তরাল বিবর্তন অর্থাৎ যার দীর্ঘদিন ধরে একই রকম বৈশিষ্ট্যেরই দেখতে পাওয়া যায়, যে জীবের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, এই সমান্তরাল বিবর্তনকে কিন্তু আমরা মিউটেশন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। তৃতীয়ত হচ্ছে হুগো দা ভ্রিস মিউটেশন তত্ত্বে শুধুমাত্র মিউটেশনকেই বিবর্তনের কারণ বলেছেন। মিউটেশনের জন্যই প্রকরণ হয়, প্রকরণের জন্যই বিবর্তন আসে, তিনি এই কথাই বলেছেন। কিন্তু এই বিবর্তনে প্রকৃতিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে ভূমিকাকে তিনি অস্বীকার করেছেন। প্রকৃতির বা প্রাকৃতিক নির্বাচনের কোনো ভিত্তি কিন্তু এখানে আমরা খুঁজে পাই না।
তাহলে এইভাবে দেখো হুগো দা ভ্রিস যে মিউটেশন তত্ত্ব প্রবর্তন করেন সেটার সপক্ষেও কিছু ঘটনা যায়, আবার বিপক্ষেও কিছু ঘটনা যায়, কিন্তু আলটিমেটলি এইটুকুই বলার যে মিউটেশন প্রকৃতপক্ষেই একটা বৃহৎ আকস্মিক পরিবর্তনের জন্য দায়ী। অর্থাৎ জনিত্রীর মধ্যে নেই কোনো ক্যারেক্টার, কোনো সিমটমস নেই, কোনো লক্ষণ নেই, কিন্তু সৃষ্ট অপত্যের মধ্যে হঠাৎ একটা বড় পরিবর্তন অর্থাৎ প্রকরণ, এবং এর জন্যই বিবর্তন ঘটে। বিবর্তনের একটা অন্যতম উৎস হচ্ছে মিউটেশন আমরা বলতে পারি। এছাড়াও আর একটু তোমাদের জানতে হবে যে মিউটেশনের প্রকরণ বা ভ্যারিয়েশনের আর একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু ক্রসিং ওভার এবং জিনের পুনঃসংযুক্তি। তোমরা জানো মিওসিস কোষবিভাজনের ফার্স্ট মিওসিসের যে প্রথম প্রফেজ এর প্যাকেটিন উপদশায় কি হয় না, দুটো হোমোলোগাস ক্রোমোজোম এরকম কাছাকাছি আসছে, এবং তারপর কি হয় না এদের এন্ডোনিউক্লিয়াস দিয়ে কি হয়, দুটো নন সিস্টার ক্রোমাটিড যখন কাছাকাছি এসছে এন্ডোনিউক্লিয়াস দিয়ে ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে তারপর এক্স এর মতন কায়াজমা তৈরি করে এবং খণ্ডাংশের বিনিময় হয়, পরবর্তীতে লাইগেজ দিয়ে জুড়ে যায়। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়, প্যাকেটিন উপদশা প্রফেজ 1, একেই বলা হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের ফলে কি হলো না, পরপর আমরা জানি জিনগুলো যে রৈখিক সজ্জারীতিতে ছিল, বা এই ক্রোমাটিডের মধ্যে যে জিনগুলো রৈখিক সজ্জারীতিতে ছিল, যেহেতু এন্ডোনিউক্লিয়াস দিয়ে খানিকটা পার্ট ভেঙে গেছে এবং একে অপরের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়েছে, তার ফলে কি হচ্ছে যে পরপর এ বি সি ডি করে যে জিনগুলো ছিল, এ বি সি ডি, এখানে ছিল পি কিউ আর এস, তাহলে এই লাস্ট ডি এবং এস এই দুটো জিনের কিন্তু বিনিময় ঘটে গেল, এবং তার ফলে কি হলো, এই যে খণ্ডাংশের বিনিময়ের ফলে এখানে চলে আসলো এ বি সি এস, আর এখানে চলে আসলো পি কিউ আর ডি। তাহলে এই যে পরিবর্তন, এটাই হচ্ছে জিনের প্রথমে খণ্ডাংশের বিনিময় এবং পুনঃসংযুক্তি, এটাকেই বলা হয় ক্রসিং ওভার। তোমরা জানো, পড়ে এসছো। এবং এই ক্রসিং ওভারের ফলেও কিন্তু জীবের গড় বৈশিষ্ট্যের সামান্য বিচ্যুতি লক্ষ্য করা যায়, অর্থাৎ পিতামাতার মধ্যে জনিত্রীর মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা অপত্যের মধ্যে সামান্য হলেও আলাদা বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটায় এই ক্রসিং ওভারের ফলে। এবং এই পরিবর্তন অল্প 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 করে কন্টিনিউয়াসলি যে পরিবর্তন, কন্টিনিউয়াস ভ্যারিয়েশনের দ্বারা এই অল্প অল্প পরিবর্তনের ফলেও কিন্তু বিবর্তন আসতে পারে, ইভলিউশন বা বিবর্তন আসতে পারে। অর্থাৎ প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টির অন্যতম আরেকটা কারণ হচ্ছে ক্রসিং ওভার এবং জিনের পুনঃসংযুক্তি। তবে ক্রসিং ওভার বা জিনের পুনঃসংযুক্তির দ্বারা ধীরে ধীরে বলেছি, প্রথমে শুরুতেই বলেছি, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রকরণের উৎস। অর্থাৎ এর ফলে কি হয় না, জীবের যে স্বাভাবিক গড় বৈশিষ্ট্য আছে অপত্যের মধ্যে তার সামান্য বিচ্যুতি ঘটে। তবে এই সামান্য অল্প 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 করে পরিবর্তন হতে হতেই কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে, বিবর্তন আসতে পারে। তাহলে এই দেখো আলোচনা হয়ে গেল প্রকরণের দুটো প্রধান উৎস আমরা আলোচনা করলাম, এক হচ্ছে মিউটেশন আর হচ্ছে ক্রসিং ওভার জিনের পুনঃসংযুক্তি। মিউটেশন আবারও বলছি বিচ্ছিন্ন প্রকরণের জন্য দায়ী, ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন, আর ক্রসিং ওভার ও জিনের পুনঃসংযুক্তি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন, জীবের স্বাভাবিক গড় বৈশিষ্ট্যের সামান্য বিচ্যুতির জন্য দায়ী। তার মধ্যে ক্রসিং ওভার ও জিনের পুনঃসংযুক্তি তোমাদের আগে থেকেই পড়া, সামান্য জানলেই হবে এটা। হুগো দা ভ্রিসের মিউটেশন তত্ত্ব ওয়েনোথেরা ল্যামার্কিয়ানের উপর কিভাবে পরীক্ষা করেছিলেন, কি কি প্রজাতির গাছ তিনি পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি কি তত্ত্ব উপস্থাপন করেছেন, এর সপক্ষে এবং বিপক্ষে কি কি যুক্তি আছে আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। এর পরবর্তীতে আসছি প্রাকৃতিক নির্বাচন।